রেডিও নিউটাউন প্রেজেন্টস রবিবারের বৈঠক। আজ শুনবেন মণিলাল গঙ্গোপাধ্যায়ের লেখা কঙ্কালের টঙ্কার। মণিলাল গঙ্গোপাধ্যায়, তার লেখা বিভিন্ন গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল মনে মনে, মহুয়া, জাপানি ফানুস, জলছবি, ভুতুরে কাণ্ড, কল্পকথা, আলপনা ইত্যাদি। কঙ্কালের টঙ্কার মণিলাল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি অন্যতম ভৌতিক কাহিনী। চলুন সকলে মিলে আজকে এই রবিবারের দুপুরে শুনি মণিলাল গঙ্গোপাধ্যায়ের লেখা কঙ্কালের টঙ্কার। ছেলেবেলায় আমি কবিতা লিখতুম। আমার আত্মীয়রা আমায় তিরস্কার করতেন, বন্ধুরা ঠাট্টা করতেন, মাস্টারমশাই প্রহার দিতেন এবং কাগজের সম্পাদকরা না ছেপে ফেরত দিতেন। কিন্তু বলে রাখি, একদিন সমূহ বিপদ থেকে যে আমার প্রাণ রক্ষা হয়েছিল সে শুধু আমার ওই কবিত্ব শক্তির জোরে। তোমরা আশ্চর্য হচ্ছ, কবিতা আমার প্রাণ রক্ষা করলে কেমন করে? সত্যি বলছি, সেদিন কারও সাধ্য ছিল না যে মরণাপন্ন আমাকে রক্ষা করে। ভাগ্যে কবিতা লিখতে শিখেছিলুম, তাই বেঁচে গেলুম। নইলে লোকের অত্যাচারে কবিতা লক্ষ্মীকে বাল্য বয়সে বিদায় দিলে সেদিন আমার যে কি অবস্থা হতো তা আমিই জানি। গল্পটা তাহলে খুলেই বলি। নানা স্থান ঘুরে আমি যাচ্ছিলুম জয়পুর থেকে দিল্লি। টাইম টেবিল খুলে দেখলুম টানা দিল্লি যেতে হলে রাত্রের গাড়িটাই সুবিধে। কিন্তু সে ট্রেন অনেক রাত্রে ছাড়ে, প্রায় দুটো। একে জয়পুরের মতো জায়গা, তাই মাঘ মাসের শীত, তার উপর রাত্রি দুটো। এই ত্রহস্পর্শ ঘাড়ে নিয়ে যাত্রা করতে আতঙ্কে আমার বুক কাঁপতে লাগলো। কিন্তু উপায় কি? আমি স্টেশন মাস্টারকে বললুম, কি উপায় করা যায় বলুন দেখি। এই দারুণ শীতে ভোর রাত্রে বিছানা ছেড়ে উঠে ট্রেন ধরবার কথা মনে করতেই তো আমার কম্প দিয়ে জ্বর আসছে। স্টেশন মাস্টার জিজ্ঞেস করলেন, মশাই আপনি কি ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার নাকি? তখন বড়দিনের ছুটিতে রেল কোম্পানি আধা ভাড়ায় সর্বত্র যাতায়াতের ব্যবস্থা করায় আমি সস্তায় বড় মানুষই করছিলাম। বুক ফুলিয়ে বললুম, হ্যাঁ, আমার ফার্স্ট ক্লাসের টিকিট। স্টেশন মাস্টার বললেন, প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য খুব একটা ভালো ব্যবস্থা আছে কিন্তু। আমি বললুম, কি? তিনি বললেন, আপনি একটা কাজ করবেন, সন্ধ্যা 8টার মধ্যে খেয়ে দিয়ে স্টেশনে চলে আসবেন। আপনার জন্য একখানা ফার্স্ট ক্লাস গাড়ি ওই সাইডিংয়ে কেটে রেখে দেবো। আপনি তাইতে বিছানা পেতে শুয়ে পড়বেন লেপ মুড়ি দিয়ে। তারপর রাত্রে যখন মেল আসবে তাতে আপনার গাড়ি লাগিয়ে দেবো। আপনি দিব্যি ঘুমোতে ঘুমোতে দিল্লি গিয়ে পৌঁছবেন। আমি বললুম, বাহ, এ তো বেশ। স্টেশন মাস্টার বললেন, হ্যাঁ, শীতের রাতে গাড়ি ধরবার অসুবিধে বলেই তো কোম্পানি বড়লোক যাত্রীদের জন্য এই ব্যবস্থা করে রেখেছেন। আমি বললুম, খুব ভালো ব্যবস্থা। আমি তাহলে 8টার মধ্যেই আসবো, আপনি গাড়ি ঠিক রাখবেন। তিনি বললেন, গাড়ি ঠিক থাকবে, কিন্তু আপনি দেরি করবেন না। 8টার পর আর ট্রেন নেই বলে আমরা 8টার সময় স্টেশন বন্ধ করে চলে যাই, বুঝলেন? আমি বললুম, 8টার মধ্যেই আসবো বলে আমি চলে গেলুম। তারপর সন্ধ্যাবেলা আহারাদি সেরে পায়ে 3 জোড়া ডবল মোজা, গায়ে 2টো গরম গেঞ্জির উপরে একটা মোটা ফ্লানেলের কামিজ, তার উপর সোয়েটার, তার উপর তুলো ভরা মেরজাই, তার উপর ওয়েস্ট কোট, কোট, ওভারকোট এবং সর্বোপরি একটা মোটা বালাপোষ মুড়ি দিয়ে মাথাটাকে কান ঢাকা টুপি ও পশমের গলাবন্ধ দিয়ে হেঁটে কাঁপতে কাঁপতে ঠিক 8টার সময় স্টেশনে এসে হাজির হলুম। আমার মস্ত বড় লোহার তোরঙ্গটা দুজন কুলি এসে ধরাধরি করে নামাতে গিয়ে একজন ঠিক করে একটু হেসে ছেড়ে দিল। আমি বললুম, ক্যা হলো রে? সে বললে, বাবুজি, এ তোরঙ্গ তো ফাঁকা হয়। হ্যাঁ, জাদু একটা ধুতি উতি আছে, সেগুলো গায়ে জড়িয়ে নিন। বাক্সটা আমাদের বকশিস করে যান বাবু। আপনার কুলি ভাড়া আর রেল মাসুল কিন্তু অনেকটা বাদ জায়গা। আমি বললুম, যা যা, তোমাকে আর ইয়ে করতে হবে না। বলেই আমি হন হন করে স্টেশন মাস্টারের ঘরের দিকে চলে গেলাম। স্টেশন মাস্টার আমায় দেখেই বললেন, বাবু, বাবু, গুড ইভিনিং বাবু। আপনার ভাগ্য খুব ভালো, আজ আর কোনো প্যাসেঞ্জার নেই, সমস্ত গাড়িটাই আপনার একলার। চলুন চলুন, আপনাকে গাড়িতে তুলে দিয়ে আসি। বলে তিনি আমাকে নিয়ে প্ল্যাটফর্ম পেরিয়ে 5-6টা রেল লাইন টপকে অনেক দূরে চলে চলে একটা ফাঁকা মাঠের ধারে এনে দাঁড় করালেন। সামনে দেখলুম একখানা ধোঁয়াটে রঙের গাড়ি কাটা পড়ে রয়েছে, ঠিক যেন একটা
গন্ধ কাটা, অন্ধকারের আড়ালে গা লুকিয়ে দাঁড়িয়ে আছে। মাস্টারবাবু গাড়িটার চাবি খুলে দিয়ে বললেন, নিন নিন, উঠে পড়ুন, বিছানা পেতে একবারে গুছিয়ে শুয়ে পড়ুন, কেমন? আমি আসি, গুড নাইট। বলেই তাড়াতাড়ি তার হাত বাতিটা তুলে নিয়ে গুড নাইট বলে ছুট দিলেন। অন্ধকারে তাকে আর দেখতে পেলাম না। রেল লাইনের খোয়াগুলোর উপর তাঁর জুতোর খসখস শব্দ কেবল শুনতে লাগলাম। ছ্যাঁত করে আমার মনে হলো, তাই তো, মাস্টারবাবু অমন করে পালালেন কেন? ইতিমধ্যে দেখি কুলি দুটো আমার তোরঙ্গ বিছানাটা গাড়ির মধ্যে তুলে দিয়েই বলছে, বাবুজি বাবুজি हम लोगों को पैसा दे दीजिए। আমি তাদের হাতে পয়সা দিতেই তারাও ছুট দিলে স্টেশনের দিকে। ব্যাপার কি? আমি হতভম্বের মতো দাঁড়িয়ে ভাবছি। দেখি দুটো কয়লা মাখা কালো ভূত রেল লাইনের বাঁধের নিচ থেকে উঠে অন্ধকারের মধ্যে কেবল 4টে সাদা চোখ দিয়ে আমায় দেখতে দেখতে স্টেশনের দিকে চলে গেল। তাদের পিছনে একটা কুকুর ল্যাজ তুলে দৌড় দিলে। তারপরেই সব একেবারে নিস্তব্ধ, একেবারে অন্ধকার। অমাবস্যার রাত্রি, চারিদিক অন্ধকার ঘুটঘুট করছে। সেই অন্ধকারে একটা মাঠের মধ্যে দাঁড়িয়ে আমি এদিক ওদিক চারদিক দেখতে লাগলাম। আশেপাশে কেউ নেই, দূরে কেবল গাছগুলো অসাড় হয়ে ছায়ার মতো দাঁড়িয়ে আছে। গায়ের ভিতরটা ছমছম করতে লাগলো। আমি আস্তে আস্তে গাড়ির মধ্যে গিয়ে উঠলাম। গাড়ির ভিতরটা একেবারে অন্ধকারে ঠাসা। তাড়াতাড়ি দেয়াল হাতড়ে বিজলি বাতির চাবি টিপলুম। খুট করে শব্দ হলো, আলো হলো না। সর্বনাশ, আলো নেই নাকি? আলোর সুইচ নিয়ে অনেক নাড়ানাড়ি করলুম, কোনোই ফল হলো না। যেমন অন্ধকার তেমনই। পকেট খুঁজলুম, দেশলাই নেই। কেমন করেই বা থাকবে? আমি তো চুরুট খাই না, লুকিয়েও না। হয়তো তোরঙ্গের মধ্যে একটা দেশলাই আছে। চাবি খুঁজতে লাগলুম। পৈতেতে চাবি বাঁধা ছিল। বালাপোষ, ওভারকোট, কোট, ওয়েস্টকোট, সোয়েটার, গেঞ্জির গোলক ধাঁধার মধ্যে কোথায় যে পৈতে গাছটা হারালো কিছুতেই খুঁজে পেলুম না। বামুনের ছেলে বিপদে আপদে বিদেশ বিভয়ে যজ্ঞোপবীতটাই মস্ত সহায়, সেটাকেও শেষে খোয়ালুম। সেই অন্ধকারে আমার যেন হাঁপ ধরতে লাগলো। অন্ধকার যে জাঁতা কলের মতো মানুষের বুককে এমন করে পিষতে থাকে এ আমি জানতাম না। আমি গাড়ির মধ্যে এদিক ওদিক করে ছটফট করতে লাগলাম। মনে হলো যেন প্রাণ বেরিয়ে যাবে। মাথা ঘুরতে লাগলো, চোখের সামনে নানা রকম ছায়া দেখতে লাগলুম। কানে কাদের সব ফিসফিস কথা এসে লাগতে লাগলো। কোথায় একটু আলো পাই? আমি ছুটে গাড়ি থেকে বেরিয়ে রেলের লাইন থেকে দুটো পাথর তুলে ঠক ঠক করে সজোরে ঠুকতে লাগলুম, যদি একটু আলোর ফিনকি পাই। কিন্তু হায় অতৃষ্ট, আলোর বদলে পাথর কুচির ফিনকি এসে আমার চোখ দুটোকে ঝনঝনিয়ে দিলে। আমি দুহাতে চোখ রগড়াতে রগড়াতে স্টেশনের দিকে ছুট দিলুম। যেমন করে পারি সেখান থেকে একটা আলো নিয়ে আসবো। স্টেশন মাস্টারটা কি পাজি? এই অন্ধকারে মাঠের মধ্যে আমায় একা ফেলে গেল, একটা আলো দিলে না, বললে কিনা দিব্যি ঘুমোতে ঘুমোতে যাবেন। পাজি কোথাকার! আমি ছুটতে ছুটতে একেবারে স্টেশনের কাছে এসে হাঁপ নিয়ে দাঁড়ালুম। প্ল্যাটফর্মের কিনারায় যে একটা বাঁকা খেজুর গাছ ছিল, ঠিক তার সামনে। কিন্তু এ কি? এই তো সেই খেজুর গাছ, এই তো রয়েছে, কিন্তু স্টেশন কোথায়? আমি এদিক ওদিক চারদিক চেয়ে দেখলুম, স্টেশন নেই। মনে হলো কালো স্লেটের গা থেকে ছেলেরা যেমন তাদের আঁকা ছবিগুলো মুছে ফেলে, ঠিক তেমনি করে অন্ধকারের গা থেকে স্টেশনটাকে একেবারে কে মুছে ফেলেছে। আমার বুকটা ধক করে উঠল। আমি আর তিলমাত্র না দাঁড়িয়ে আবার ছুটলুম যে পথে এসেছিলুম সেই পথে, আমার গাড়ির দিকে। টপাটপ 5-6টা লাইন টপকে ছুটতে ছুটতে আমি যখন সেই মাঠের ধারে আমার গাড়ির সামনে এসে দাঁড়ালুম, তখন দেখি অত বড় গাড়িখানা নিয়ে কে উধাও হয়েছে। গাড়ির চিহ্ন মাত্র সেখানে নেই। কি সর্বনাশ! আবার ভালো করে চারদিকে চেয়ে দেখলুম, স্টেশনও নেই, গাড়িও নেই। চারদিক খাঁ খাঁ করছে। এখন উপায়? এই রাত্রে আশ্রয় পাই কোথা? করি কি? একবার মনে হলো যাই, আর একবার গিয়ে ভালো করে স্টেশনটা খুঁজে আসি। কিন্তু স্টেশনের দিকটার সেই খাঁ খাঁ মূর্তি মনে হয়ে আমার বুকটা ঝ্যাঁত করে উঠল। ছেলেবেলায় গল্পে শুনতুম দৈত্যদানারা রাতারাতি বড় বড় বাড়ি উড়িয়ে নিয়ে গিয়ে আবার সকালে যেখানকার বাড়ি সেইখানে রেখে দিত। এ কি তাই হলো নাকি? মনে তো বিশ্বাস হয় না, কিন্তু চোখে তো দেখছি তাই। হঠাৎ বুকটা কেঁপে উঠে মনে হলো এমন করে রেল লাইনের উপরে দাঁড়িয়ে থাকা তো ঠিক নয়। আচমকা একখানা গাড়ি এসে চাপা দিয়ে যেতে পারে। যেই এই কথা মনে হওয়া, তাড়াতাড়ি লাইন থেকে সরে অন্যদিকে ছুটে গেলুম। কিন্তু যেদিকে যাই
সেই দিকেই রেলের লাইন, সামনে পিছনে ডাইনে বাঁয়ে যেদিকে ছুটি সেই দিকেই দেখি রেলের লাইন লোহার জাল দিয়ে আমায় ঘিরে ফেলেছে। পালাবার উপায় আর নেই। আর আমার এই ছুটাছুটি দেখে অন্ধকার থেকে কারা যেন হঠাৎ খিলখিল করে হেসে উঠল। আমি চমকে উঠে থেমে দাঁড়াতেই টাল সামলাতে না পেরে একেবারে বাঁধের উপর থেকে গড়াতে 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 নিচে এক গাছতলায় এসে পড়লুম। মনে হলো প্রাণটা যেন বাঁচল। ট্রেন চাপা পড়বার আর ভয় নেই। গাছের গায়ে ঠেস দিয়ে চুপ করে বসে রইলুম। মনে হতে লাগলো কতক্ষণে রাত্রিটা কাটবে, কিন্তু রাত্রির যেন আর শেষ নেই। বসে বসে দেখতে লাগলুম নিস্তব্ধ রাত্রি ঝিমঝিম করতে করতে আরও নিঝুম হয়ে আসছে। আর রাত্রের অন্ধকারটা তার কালো গায়ের উপর চামচিকের ডানার মতো একখানা কালো কুৎসিত কম্বল আস্তে আস্তে টেনে মুড়ে দিচ্ছে। পৃথিবীর গা থেকে একে একে সব জিনিস যেন মুছে আসছে। দেখতে দেখতে আমি শুদ্ধ যেন মুছে আসতে লাগলুম। কালো জুতো মোজা পরা আমার লম্বা পা দুখানা একটু একটু করে মুছে গেল। কালো ওভারকোট ও নীল বালাপোষ মোড়া গা তাও আস্তে আস্তে মুছতে লাগলো। যখন প্রায় কোমর অবধি মুছে গেছে আমি আর সে দৃশ্য দেখতে পারলুম না। তাড়াতাড়ি চোখ বুজে ফেললুম। চোখ বুজে মনে হতে লাগলো আমি আছি কি নেই, আছি কি নেই। বলে কানের কাছে কে একজন চিৎকার করে উঠল। আমি চোখ চেয়ে দেখি মানুষের দেহের মেদ মাংস ছাড়িয়ে নিলে যেমন হয় তেমনিতর একটা কঙ্কাল তার কাঠির মতো সরু সরু লম্বা আঙুল নেড়ে ইশারা করে কাকে ডাকছে। দেখতে দেখতে ঠিক তারই জুড়ি আরেকটা কঙ্কাল লাফাতে লাফাতে তার পাশে এসে দাঁড়ালো। তারপর আরেকটা। দ্বিতীয় কঙ্কালটা আস্তে আস্তে সরে আমার খুব কাছে এসে ঘাড় হেঁট করে আমায় দেখতে লাগলো। তার চোখের উপর চোখ পড়তে দেখলুম না আছে পাতা না আছে তারা, শুধু দুটো গোল গোল গহ্বর কালো কটকট করছে। সে আমাকে বেশ নিরীক্ষণ করে দেখে জিজ্ঞাসা করলে প্রথম কঙ্কালটা বললে দ্বিতীয়টা বললে বেশ বেমালুম লুকিয়েছে তো, একেবারে চেনাই তো যায়নি। ঠিক বলেছিস। শেষ কঙ্কালটা ছুটে এসে বললে বলে সে তার হাড় বার করা আঙুলগুলো দিয়ে টিপে টিপে আমায় দেখতে লাগলো। দেখছিস কি? ও সেই আমার চোখে কি ধুলো দেওয়ার জো আছে? আজ আর লুকোক না কেন? বলে প্রথম কঙ্কালটা এতখানি হাঁ করে বিকট শব্দে হেসে উঠল। মুখের ভিতর থেকে তার সেই সাদা সাদা দাঁতগুলো বেরিয়ে অন্ধকারকে যেন কামড়ে ধরলে। শেষ কঙ্কালটা বললে তবু একটু পরখ করে না ভালো রে, কি জানি যদি ভুল হয়। প্রথম কঙ্কাল বললে অনেক হয়েছে, আর পরখ করতে হবে না। আরে ওদিকে যে লগ্ন বয়ে যায়। বলে সে আমার শিয়রের কাছে এসে দাঁড়ালো। আমি ভাবলুম ব্যাস এইবার আমার শেষ। দেখতে দেখতে বাকি দুটো কঙ্কাল এগিয়ে এসে আমার পা দুখানা ধরলে। প্রথমটা মাথার দিকটা ধরলে, তারপর তিনজনে মিলে মাটি থেকে চ্যাংদোলা করে আমায় তুলে ফেললে। আমি তাড়াতাড়ি দুহাত দিয়ে গাছের গুঁড়িটা চেপে ধরে বললুম কোথায় নিয়ে যান মশাই? তারা বললে আমি চমকে উঠে বললুম বিয়ে দিতে কি মশাই এই বুড়ো বয়সে? একজন বললে আমি বললুম মশাই আমার চেয়ে ঢের বুড়ো আছে, তাদের কাউকে নিয়ে যান না, আমায় কেন মিছিমিছি কষ্ট দিচ্ছেন? প্রথম কঙ্কালটা চেঁচিয়ে বলে উঠল তুমি ভেবেছ পালিয়ে এসে লুকিয়ে থাকলে রেহাই পাবে? না না বাপু, ঠিক চলবে না। তোমাকে আমরা জোর করে ধরে নিয়ে গিয়ে বিয়ে দেব বললাম তো দেবই। কি রে তোরা কই? ধর ধর ধর। আমি তো মশাই পালিয়ে এসে লুকিয়ে নেই, সেই ছোটবেলায় একবার পালিয়েছিলুম বটে,
তারপর তো জ্যাঠামশাই পুলিশ দিয়ে ট্রেন থেকে ধরে নিয়ে গিয়ে আমার বিয়ে দেন। ওই পুলিশ, আমরা পুলিশ এসেছি, ধরে নিয়ে গিয়ে তোমার বিয়ে দেব। এই কই কই কই, আয় আয় আয়, কিরে চল। আমি কাঁচুমাচু হয়ে বললুম, কিন্তু আমি তো আর বিয়ে করতে পারবো না। পারবে নাকি? পারবে, বিয়ে তোমাকেই করতে হবে। কিন্তু আমি তো আর বিয়ে করতে পারবো না। তখন থেকে পারবো না, পারবো না, পারবো না। এমন কি তোমার গগো? তাড়াতাড়ি বলে সেই পয়লা নম্বরের কঙ্কালটা ভীষণ গর্জন করে উঠল। আমি বললুম, রাগ করেন কেন মশাই, আমি ছাড়া কি পাত্র নেই? কত ছেলে হয়তো খুশি হয়ে বিয়ে করবে। সে বললে, এত রাত্রে ভালো ছেলে পাই কোথা? আরে হ্যাঁ, যার তার হাতে তার মেয়ে দেওয়া যায় না। আরে চলো তো, লগ্ন তো বয়ে যায়, কি ঝামেলা বটে। এই চলো চলো। আমি কাঁদো কাঁদো হয়ে বললুম, তাহলে নিতান্তই কি আমাকে বিয়ে করতে হবে? শেষ কঙ্কালটা আমার কাছে আস্তে আস্তে এগিয়ে এসে নরম সুরে বললে, এই দুঃখ করছিস কেন ভাই ক্যাংলা? কোনো চাপ নিতে হবে না। আমি তড়াক করে দাঁড়িয়ে উঠে বললুম, ক্যাংলা কে মশাই? আমি তো ক্যাংলা নই, আমি শ্রী মাধবচন্দ্র চক্রবর্তী। আমার পিতার নাম ঈশ্বর মধুসূদন চক্রবর্তী। প্রথম কঙ্কালটা হো হো করে হেসে উঠে বললে, রাধে মাধব, রাধে মাধব। সে কি মশাই? এই এত রাতে এই শ্মশানে তার একটা জ্যান্ত শিয়াল কুকুর থাকে না গো, আর মাধব চক্রবর্তী। হ্যাঁ, তুই এতই বোকা পেলি আমাদের ক্যাংলা? বলো দেখি, আমরা কি এতই বোকা? আমি বললুম, এই তো আমি রয়েছি। সে বললে, আরে ভাই, মাধব চক্রবর্তী দেহের ভিতর থেকে কথা কইলে কি তুই মাধব চক্রবর্তী হয়ে যাবি? আমি বললুম, সে কি মশাই, মাধব চক্রবর্তীর দেহের ভিতর আবার কে এলো? সে বললে, আরে ক্যাংলা, তুই মাধব চক্রবর্তীর শূন্য দেহের মধ্যে সেদিয়ে আছিস, সেটা কি আমরা টের পাইনি ভেবেছিস? এসব কি হেঁয়ালি বকছেন মশাই? মাধব চক্রবর্তীর দেহের মধ্যে যদি ক্যাংলা এলো, তো মাধব চক্রবর্তী গেল কোথা? সে বললে, আরে ধাক্কানি, মাধব চক্রবর্তী, মাধব চক্রবর্তী। আরে ভাই, বামুনের ছেলে সে বৈকুণ্ঠে গেছে। আমি বললুম, না মরেই সে বৈকুণ্ঠে গেল? সে বললে, হ্যাঁ, তা মরেছে না তো কি? মরেছে কিরকম? সে মরে গেল আর টের পেলে না? সে বললে, বলো যা, মানুষ কখন জন্মায় কখন মরে সে কি তা টের পায় নাকি গো? এ কে রে? কথাটা শুনে বোঁ করে আমার মাথাটা ঘুরে গেল। আমার অজান্তে আমি মরে গেলুম নাকি? হ্যাঁ, সেই যে দেখলুম পৃথিবীর গা থেকে একে একে সব মুছে আসছে, সেই কি আমার মৃত্যু নাকি? কিন্তু এই তো আমি দাঁড়িয়ে রয়েছি, তা বটে, কিন্তু তবু কেমন সন্দেহ হতে লাগলো। হয়তো আমি নই, আর কার আত্মা আমার শূন্য শরীর দখল করেছে। নইলে এই কঙ্কালগুলোর সঙ্গে এতক্ষণ কথা কইতে পারতুম। জ্যান্ত মানুষ কি কখনো তা পারে? কিন্তু মারা গেলুম কি করে? আমার তো কোনো রোগ হয়নি। হয়তো ওই বাঁধের উপর থেকে গড়িয়ে পড়ার সময় পাথরে মাথা লেগে আমার মৃত্যু হয়েছে, আমি টের পাইনি। ভাবতে ভাবতে আমার মাথা গুলিয়ে যেতে লাগলো। কেমন মনে হতে লাগলো, না, আমি মাধব চক্রবর্তী নই। এরা ঠিকই বলেছে, কাঙালিচরণের আত্মা আমার শূন্য দেহের মধ্যে এসে আসন পেতে বসেছে। তাইতে আমার দেহের ভ্রম হচ্ছে, মাধব চক্রবর্তীর জের বুঝিয়ে এখনো চলছে। কিন্তু কাঙালিচরণ লোকটা কে? আমি যদি কাঙালিচরণ হব, তবে আমি আমাকে চিনতে পারছি না কেন? এরা তো চিনতে পেরেছে। প্রথম কঙ্কালটা বলে উঠল, কি এ ক্যাংলা, কি ভাবছো? বিয়ে করবার মধ্যে স্থির হলো? আমি বললুম, আচ্ছা মশাই, আমি কি সত্যিই কাঙালিচরণ? সেখানিক আমার মুখের দিকে অবাক হয়ে চেয়ে বললে, কি রে ক্যাংলা, তুই নিজেকে নিজে চিনতে পারছিস না? আমি বললুম, না। তোর মনে পড়ছে না? আরে আজ এই অমাবস্যার দিনে ঘুটঘুটে লগ্নে তোর বিয়ে রে। আরে রাকেশ্বরের সঙ্গে।
কই, আমার তো কোনো বিয়ের কথা হয়নি। সে বললে, সে কি রে, তোর গায়ে গোবর পর্যন্ত হয়ে গেছে, মনে পড়ছে না? গায়ে গোবর? গায়ে গোবর কাকে বলে? ওই দেখো, তুই তো অবাক করলি রে, তোর কিচ্ছু মনে পড়ছে না ক্যাংলা? গায়ে গোবরে দিন ভোর রাত্রি তাল পুকুরে তুই মাছ মারতে গেছিলি। আরে মাছ মারতে যাচ্ছিলি তত্ত্ব পাঠাবার জন্য, তাল গাছের মাথায় বসে পা ঝুলিয়ে ঝুলিয়ে রাগেশ্বরী বরপনের কড়ি পাচ্ছিল। তুই রাগেশ্বরীকে দেখতে পাসনি, সেও তোকে দেখতে পাইনি তো। তারপর তুই যেমন ঠিক তাল গাছের তলাটিতে এসেছিস, অমনি রাগেশ্বরীর পা দুটো দুলতে দুলতে তোর কপালে এসে টক করে লেগে গেল। রাগেশ্বরী তো লজ্জায় সাঁতার জিভ কেটে মাথায় গোমটাটি টেনে তোর। আর তুই বাড়িতে কাঁদতে কাঁদতে ছুটে এসে বললি, ও মেয়েকে আমি বিয়ে করবো না। আমরা বললাম, বুঝালাম তোকে, কেন রে কি হয়েছে? তুই বললি ওর পা আমার কপালে টেকেছে। বলি তাতে হয়েছে কি? তুই বললি তোর নাকি সব মাথা মুন্ডু, সে জাগে জাগে জাগে। বলি সব তোর মনে পড়ছে না ক্যাংলা? অমন করে কেউ? বিয়ে কর ক্যাংলা, বিয়ে কর। আমি বললুম, মনে পড়ছে এইরকম একটা গল্প যেন কোথায় শুনেছিলুম। তারপর কি হলো? সর্বনাশ করলি দেখছিস, তারপরেও তো মনে পড়ছে না। আচ্ছা আচ্ছা, শোন শোন শোন। তারপর তো গুরু ঠাকুর এলেন, এসে বিধান দিলেন যে রাগেশ্বরীর পা তোর মাথায় একবার ঠেকেছে, তুই 7 থেকে 700 বার তোর পা দিয়ে ওই মাথাটাকে থেতলে দে, তাহলে সব 10 খণ্ডে যাবে। তুই বললি, ওরে বাপ রে, রাগেশ্বরীর মাথায় লাথি মারা, সে নাকি তুই পারবি না বলে তুই সেই যে ছুট দিলি। বলি, ও ক্যাংলা, বিয়ে কর না রে, আমরা একটু খাই। আমি বললুম, তারপর আজ বিয়ের সময় তাকে খুঁজে না পেয়ে খুঁজতে খুঁজতে এই শ্মশান ঘাটে এসে দেখি তুই এই মাধব চক্রবর্তীর মোড়াটাকে দানা পাইয়ে বসে আছিস। হ্যাঁ রে, মাধব চক্রবর্তীকে যারা পোড়াতে এসেছিল, কই তারা? কই তারা গেল কোথায়? বুঝেছি, তোকে দেখে ভয় পালিয়েছে বুঝি। ঠিক ধরেছি। আমি বললুম, মাধব চক্রবর্তীকে আবার পোড়াতে আসবে কারা? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। সে বললে, কি রে ক্যাংলা, তোর কিছুই মনে পড়ছে না? তুই সত্যি বলছিস না মস্করা করছিস? বল দেখি। তোমার দিব্যি, আমি সত্যি বলছি। সে বললে, সর্বনাশ সর্বনাশ, ওরে ক্যাংলা রে, তোকে যে মানুষে পেয়েছে রে, মানুষে পেয়েছে। মানুষে পেয়েছে কি গো? জানিস না বুঝি? আরে শোন, আমরা যেমন মানুষের ঘাড়ে চাপি, মানুষও তেমনি আমাদের ঘাড়ে চাপে। হ্যাঁ, তুই যখন মাধব চক্রবর্তীর দেহে সে দিয়েছিস, তখন বোধহয় আমি একটুখানি পান ধুকপুক ধুকপুক করছিল, বুঝলি? মানে প্রাণখানা ছিল একটুখানি, সেইটাই তোকে পেয়ে বসেছে। তাতে কি হয়? আর কি হয় রে, মানুষ যেমন তখন নিজেকে চিনতে পারে না, আপনার লোক চিনতে পারে না, আবল তাবল খালি বকতে থাকে, কটমট করে চোখ ঘুরোতে থাকে, আমাদেরও ঠিক তেমনি হয় রে ক্যাংলা। তাই তো তুই অমন করছিস, নিজেকে চিনতে টুকুন পর্যন্ত পাচ্ছিস না, আমাদেরও চিনতে পাচ্ছিস না। হায় 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 রে ক্যাংলা, তোকে যে মানুষে পেয়েছি। আমি বললুম, ও তাই আমি নিজেকে ক্যাংলা বলে চিনতে পারছি না। ও তবে আমার কি হবে? সে বললে, যেমন বিয়ে করবো না বলে পালিয়ে এসেছিস, ঠিক জব্দ হয়েছিস তো, পালিয়ে যাবিটা কোথায়? আমি বললুম, ওগো আমি রাগেশ্বরীকে বিয়ে করব, আমাকে তোমরা উদ্ধার করো। হয়েছে হয়েছে,
বেরিয়ে আয় দেখি। আরে আয় না, গলাখানে টিপে ধরবো। কি রে, আয় না, বেরো। আমি বললুম, বেরোবো কি করে গো? সে বললে, কি রে, পথ হারিয়ে ফেলেছিস বুঝি? এ মেলা মুশকিল করলি দেখছি। এক কাজ কর, মাধব চক্রবর্তীর কোঁচার খুঁটটা এই নে, ওই গাছের ডালের বাঁ দিকে বেঁধে গলায় একখানা ফাঁস দিয়ে তুই ঝুলে পড়, তাহলে শুরুত করে মুখ দিয়ে বেরিয়ে আসবি খান। আরে আয় না রে। আমি আঁতকে উঠে বললুম, ওরে বাপরে, সে যে ফাঁসি, সে আমি পারবো না। সে বললে, আরে ভয় কি, আমি তো কতবার ফাঁসি গেছি, তা তুই একবার যেতে পারবি না? আরে আয় না, ঝুলে পড়। আমি ভয়ে শিউরে উঠে বললুম, না গো না, সে আমি পারবো না, গলায় ফাঁসি দিতে আমি কিছুতেই পারবো না। যেমন এই কথা বলা, সেই প্রথম কঙ্কালটা তার সেই কালো গর্তের মতো চোখ দুটোকে বন বন করে ঘুরিয়ে বললে, কি বললি তুই? অত ভাগা, তুই ফাঁসি যেতে পারবি না? ওরে, আমরা হলাম গলায় দড়ি কঙ্কাল, তুই আমাদের ঘরের ছেলে হয়ে এমন কথা বলতে পারলি কেনলা? ফাঁসি যেতে ওর ভয় হয়? কুলাঙ্গার কোথাকার, গোষ্ঠীর মুখে কলঙ্ক, হত ছাড়া। আমি কাঁচুমাচু হয়ে বললুম, কি করব, আমার যে ভয় করছে। সে দাঁতের দুপাটি কড়মড় করতে করতে বলে উঠল, আরে ধাত্তেরি, ফের ওই কথা। এইবারে ঝুলে পড় বলছি, নইলে তোর ভালো হবে না বলে দিলুম। আমি বললুম, ওগো, তোমার দুটি পায়ে পড়ি, আমি ফাঁসিতে ঝুলতে পারবো না, আমার ভয় করছে। সে আরো রেগে বললে, হত ভাগা কোথাকার, দূরা দূরা আমাদের সামনে থেকে, দূরা। বলে সে তেড়ে আমায় মারতে এলো। দ্বিতীয় কঙ্কালটা এগিয়ে এসে বললে, রাগ করবেন না খুড়ো মশাই, হতে পারে ও ক্যাংলা নয়, নয়তো ফাঁসিতে ভয় পাবে কেন? খুড়ো মশাই বললেন, কি ক্যাংলা নয় ও? আমি 7 বছর টিকটিকি পুলিশের কাজ করেছি, কত বড় বড় ফেরার পাকড়াও করেছি, আমার ভুল হবে? শেষ কঙ্কালটা এগিয়ে এসে বললে, আচ্ছা বেশ, পরীক্ষা হোক। দাদামশাই আমার দিকে ফিরে বললেন, কি হে, তুমি মাধব চক্রবর্তী না, না কাঙালি চরণ? আমি বললুম, আগে তো জানতুম আমি মাধব চক্রবর্তী, কিন্তু তারপর থেকে মনে হচ্ছে কাঙালি চরণ। সে বললে, ওরে আয় কাঙালি চরণ, শোনো, তুমি যদি কাঙালি চরণ না হও তাহলে বেঁচে গেলে, আর যদি কাঙালি চরণ হও তাহলে তুমি আমাদের অবাধ্য হয়েছ বলে তোমার শাস্তি নিতে হবে। ফাঁসি দেব আমরা ওই শ্মশানে গাছের ডালে, বলে দিলুম। এই তোরা সবাই বল, কি রে? ফাঁসি দেব, ফাঁসি একদম ঝুলিয়ে দেব, ফাঁসি। আমি বললুম, আগে আমি তবে মাধব চক্রবর্তী। সে বললে, বেশ, মাধব চক্রবর্তী বলে যদি নিজেকে প্রমাণ করতে পারো তাহলে তোমার 3 বার, 1 2 3, 3 বার সেলামটাকে আমরা চলে যাব। আর যদি না পারি? তাহলে তোমার ঘরখানে না মোটকে রেখে চলে যাও। ঘাড় মোটকে দেবেন? সর্বনাশ, এই বিদেশ বিভুঁয়ে, এই অচেনা জায়গায় এত রাত্রিরে নিজেকে কি করে প্রমাণ করব মশাই? না পারো তো ঘাটটি মোটকে দেবো। এই কে কোথায় আছিস? ঘাড় মোটকাবো দে। তখন শ্মশানের ভূত হয় দেখো, ঘুরে বেরিয়ে, এই বললুম। সত্যি বলছি, এই কথা শুনে আমি কেঁদে ফেললুম। তখন সেই দ্বিতীয় কঙ্কালটা এগিয়ে এসে বললে, এই তুমি কাঁদছো কেন? তোমার এমন কোনো চিহ্ন নেই যাতে প্রমাণ হয় তুমি মাধব চক্রবর্তী? আমি বললুম, আছে, এই দেখুন আমার ডান হাতে একটা জুড়ুলের দাগ। সে হেসে বললে, ডাক্তারি, ওসব প্রমাণ তোমার পুলিশের কাছে চলে, আমাদের কাছে চলে না। কোনো ভিতরের প্রমাণ দিতে পারো? পারো?
আমি বললুম, আমার ভিতরে কি আছে না আছে আমি তো জানি না মশাই। এই দেখুন না, আমার ভিতরে কাঙালিচরণ আছে কি মাধব চক্রবর্তী আছে আমি তাই ঠিক ঠাহর করতে পারছি না। প্রথম কঙ্কালটা গম্ভীর স্বরে বলে উঠল, জেনে রাখো, কাঙালিচরণ যদি হয়েছে তোমার ফাঁসি নিশ্চিত। আমি তাড়াতাড়ি বলে উঠলুম, আগে না না, আমি মাধব চক্রবর্তী। সে বললে, শিগগির প্রমাণ করো, প্রমাণ করো, নইলে না এই ঘাড় মটকালুম বলে। দ্বিতীয় কঙ্কালটা বললে, আরে ধাক্কারি, অমন বিয়ে বেড়ে যাচ্ছ কেন ভাইয়া? তোমার কি এমন কোনো গুণ নেই যাতে বোঝা যায় যে তুমি মাধব চক্রবর্তী? আমি বলে উঠলুম, হ্যাঁ আছে বই কি, আমার একটা মস্ত গুণ আছে, আমি কবিতা লিখতে পারি। প্রথম কঙ্কালটা এগিয়ে এসে বললে, তুমি কবিতা লিখতে পারো? নিজে লেখো না পরেরটা নিজের কবিতা বলে চালাও? আমি বললুম, না না মশাই, আমি সেরকম কবি নই। সে বললে, ওরে বাবা রে বাবা, তোমার কবিতে কাগজে ছাপা হয়? আমি বললুম, না, সম্পাদকরা ভয়ে ছাপেন না। সে বললে, ভয় ছাপেন না? কি রকম? আমি বললাম, আমার কবিতা এত উচ্চ শ্রেণীর যে একবার সে কবিতা ছাপলে পাঠকেরা অন্য কবিতা পড়তেই চাইবে না, কাগজ ভর্তি করা তখন দায় হয়ে উঠবে কিনা, এ কথা এক সম্পাদক আমায় নিজের মুখে বলেছেন। সে বললে, আচ্ছা কই দেখি একটা কবিতা লেখো দেখিনি। আমি তখনই আমার ওভারকোটের পকেট থেকে আমার পকেট বইখানা বার করে বললুম, আলো একটা চাই যে। সে বললে, দিচ্ছি, আলো দিচ্ছি। কই একটু দেখি, ফু দে তো দেখি, ফু। বলে খানিকটা ধুলো বালি একত্র করে একটা ফোঁ দিলে আর অমনি আগুন জ্বলে উঠল। আমি সেই আলোয় লিখতে লাগলাম। খানিকটা লিখেছি। সে বললে, কই কি লিখলে? পড়ো। আচ্ছা পড়ো। আমি বললুম, এখনো যে শেষ হয়নি মশাই। সে বললে, কবিতাটা আবার শেষ আছে নাকি? এই আমরা কি বোকা নাকি? আমাদের বোকা পেয়েছো? যা লিখেছো পড়ো বলছি, একেবারে ফাজলামি করবে না। আমি সুর করে পড়লুম, পড়িয়ে বিপদে তারা হয়েছি মা দিশেহারা, উদ্ধার এ দুঃখ কারাগার হতে মা জননী। শ্মশানে বসিয়ে ডাকি, ভয়ে ঘোরে শির চাকি, খাবি খায় প্রাণ পাখি শূন্য হেরি এ ধরনী। কোথা মোর গেহ খাঁচা, কোথা পিতা কোথা চাচা, এসে মা আমারে বাঁচা দিয়ে তোর পা তরণী। এইটুকু শেষ হতেই সে বললে, এই থামো এক্ষুনি থামো, ঢের হয়েছে। এরকম গান তো আমি আগে অনেক যাত্রায় জুড়িদের মুখে শুনেছি। এ তো তোমার নিজের লেখা না, পুরনো একটা গান মুখস্থ ছিল, সেটাই শোনাচ্ছ তাই তো? ফাজলামি পেয়েছো আমাদের সাথে, ফাজলামি। আমি বললুম, না মশাই, এ আমার নিজের রচনা, একেবারে টাটকা। এতে আপনি পুরনোর গন্ধ কোথায় পেলেন? দেখছেন না একেবারে আধুনিক ধরনের লেখা। সে বললে, এই থাম, তোমায় চাটাপনা করতে হবে না। পুরনো একখানা গান চুরি করে নিয়ে আমায় ফাঁকি দেবে ভেবেছে কোন? তা হচ্ছে না। দেখি তুমি কত বড় ওস্তাদ, আমার নাম দিয়ে একখানা কবিতা লিখতে পারো। দেখবো তাহলে তুমি কত বড় ওস্তাদ। খুব পারি, নাম দিয়ে আমি অনেক কবিতা লিখেছি। তেলের নাম দিয়ে, ওষুধের নাম দিয়ে অনেক ভালো ভালো কবিতা আমার লেখা আছে। একবার একটা জুতোর দোকানের কবিতা লিখে আমি প্রাইজ পেয়েছিলুম। আপনার নামটা কি বলুন, আমি এখনই লিখে দিচ্ছি। সে বললে, আমার নাম জাদরেল। লিখে ফেলো দেখি এই নাম দিয়ে একখানা কবিতা চট করে, বুঝবো কত বড় বাহাদুর তুই। আমি কাগজ পেন্সিল নিয়ে লিখতে শুরু করেছি মাত্র। সে বললে, কই কি লিখলে? পড়ো। আমি ও বড় কবিতা চোখে দেখতে পারি না, ছোটই লেখো, পড়ো। আমি বললুম, মশাই আরেকটু সময় দিন। বলে আমি খসখস শব্দে লিখে যেতে লাগলাম। একবার একটু থেমেছি। সে আমার খাতার দিকে ঝুঁকে দেখে বললে, অনেকটা লেখা হয়ে গেছে তো দেখছি, এবার তো পড়ো। আরে শুরু তো করো না, শুরু করো। অগত্যা আমি পড়লুম, রেল আছে, জেল আছে, আর আছে কতবেল, পাশ আছে, ফেল আছে, আর আছে শুল শেল, ঢোল আছে, চোল আছে, আর আছে সারখেল, সবসে বড়া হ্যায় জাদরেল।
পড়া শেষ হতেই সে চিৎকার করে উঠল, सबसे बड़ा है जादरेल जादरेल बाबा 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 বেড়ে লিখেছে তো হে আরেকবার পড়ো তো আরেকবার পড়ো। আমি আরেকবার চিৎকার করে পড়লুম, রেল আছে, জেল আছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সে আবার বললে, বাবা 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 বেশ হয়েছে, চমৎকার হয়েছে। নাও যাও, প্রমাণ হয়ে গেল যে তুমি কবি মাধব চক্রবর্তী। আমি বললুম, ঠিক বলছেন মশাই, আমি কাঙালিচরণ নই। কাঙালিচরণের 14 পুরুষ এমন কবিতা লিখতে পারে না। মাধব চক্রবর্তী না হলে এমন কবিতা লিখে কে? জয় 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 মাধব চক্রবর্তী জয়। কি কবিতা গান লিখেছ গো খরচা। আমি বললুম, মশাই আমার আর একটা কবিতা শুনবেন? এই খাতায় লেখা আছে এই জয়পুরের শীত সম্বন্ধে। কই শোনাও দেখি। আমি তাড়াতাড়ি পকেট বইয়ের পাতা হাতড়ে কবিতাটা বার করে পড়তে শুরু করলুম। বস্তা বস্তা পুঞ্জ পুঞ্জ তীব্র হিম ঢেলে বোম মার্গে কেরোচিল শীতের পাহাড়, লেপ গদি বালাপোষ সর্ববর্ম ভেঙে কম্প এসে কাঁপাইছে শরীরের হাড়, ঊর্ধ্বফনা ক্রুদ্ধ শত নাগিনীর প্রায় কপালে কপলে ভীম হানিছে ছবল, কিংবা কোন পিশাচিনী উন্মাদিনী সমা তীক্ষ্ণ ধার ছুরিকায় করিছে কোতল, অথবা কি মেঘ দৈত্য ছড়ে শার্পনেল। হঠাৎ দূরে একটা বিভৎস কোলাহল উঠল। আমি চমকে উঠে পড়া থামিয়ে চেয়ে দেখি আমার সামনের কঙ্কাল তিনটে লাফাতে লাফাতে টিকবাজি খেতে খেতে মাঠের মধ্যে অদৃশ্য হয়ে গেল। আমি রাম 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 বলতে বলতে সেখান থেকে উঠে পড়লুম। এতক্ষণ রাম নামটা যে কেন মনে আসেনি কে জানে। আমি রেল লাইনের বাঁধ ঠেলে উঠতে যাচ্ছি, এমন সময় দুটো কুলির সঙ্গে দেখা। তারা বললে, বাবু আপনাকে আমরা খুঁজে বেড়াচ্ছি, আপনি গাড়ি ছেড়ে কই গিয়েছিলেন? আমি আর কি বলবো, বললুম আমি এখানে ওই ইয়ে হচ্ছিল কিনা তাই একটু দেখছিলুম। তারা বললে, साहब जी आपको जो गाड़ी है ना वो ठेल का আমরা उस जगह पे रख दिए है, चलिए चलिए हम दिखा देते हैं। বলে তারা আমাকে গাড়িতে তুলে দিলে। আমি গাড়িতে উঠে বললুম, গাড়িতে আলো নেই কেন? साहब जी বিজলি বাতি আছে, মেল গাড়ির সাথে লাগিয়ে দিলে তবেই জ্বলবে। আমি বললুম, আমাকে একটা বাতি দিয়ে যেতে পারিস? বকশিস দেব বকশিস দেব। তাদের একজন ছুটে গিয়ে একটা বাতি এনে দিলে। আমি সেইটে সামনে রেখে পকেট বই খুলে নিজের লেখা কবিতা পড়তে লাগলুম। এতক্ষণ শুনলেন মণিলাল গঙ্গোপাধ্যায়ের লেখা কঙ্কালের টঙ্কার। অভিনয়ে ছিলেন শান্তম, তন্ময়, সৌরভ, মধুরা ও উষসী। প্রচ্ছদ নির্মাণ তন্ময়, সম্পাদনা সৌরভ, নির্দেশনায় উষসী। যদি আমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।